নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর পাঁচটা পাঁচ কথা মানে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উইথ লেটেস্ট আপডেট। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ পাঁচ কথায় থাকছে সেরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পয়লা জুন থেকে বাংলার লক্ষ্মীরা হচ্ছেন অন্নপূর্ণা। পয়লা জুন থেকে অন্নপূর্ণা প্রকল্পে ৩,০০০ টাকার ভাতা। অন্নপূর্ণা প্রকল্পের সায় শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার। পয়লা জুন থেকে মহিলাদের সরকারি বাসে যাতায়াত ফ্রি। লোকাল থেকে দূরপাল্লা সমস্ত সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন। ডিবিটির পর সরকারি অ্যাকাউন্টে পৌঁছবে ৩,০০০ টাকা। পাশাপাশি নতুনদের আবেদনের জন্য শীঘ্রই খোলা হবে পোর্টাল, জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। ২ নম্বর, ২০২৬ সালের পয়লা জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। অর্থাৎ বাংলার লক্ষ্মীরা এবার থেকে অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। একেবারে স্বাভাবিকভাবে এবং খুব সহজভাবেই সেই বিষয়টি স্বচ্ছভাবে জানিয়ে দিলেন আজকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীক্ষা, আমি জানতে চাইবো যে এই যে প্রসেসটা, এটা নিয়ে অনেক রকম সংশয় ছিল এবং তারা অনেক সময় মহিলারা ভাবছিলেন যে কিভাবে তারা অ্যাপ্লাই করবেন বা কি, সেই বিষয়টা তাদের কাছে একটা স্বচ্ছ বার্তা দেওয়া গেল। এবং আরও একটা বিষয় আমি জানতে চাইবো, এটাও শোনা গিয়েছিল যে স্বচ্ছতার সঙ্গে যারা যোগ্য তাদেরকেই উপভোক্তা হিসেবে নির্দেশ করা হবে, উপভোক্তা হিসেবে তাদেরকেই নিয়োগ করা হবে। এক্ষেত্রে নিয়োগ না, উপভোক্তা হিসেবে তাদেরকে দেখা হবে। তো এক্ষেত্রে সেই স্বচ্ছতাটা কিভাবে হবে সেটা আমি একটু জানতে চাইব, মানে নির্বাচনটা। যারা মৃত, আগেই বলা হয়েছিল, অনেক জায়গাতেই দেখা গিয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার যারা নিতেন অনেকেই হয়তো তারা মারা গেছেন, কেউ কিন্তু তাদের নামও রয়ে গেছে। কিন্তু এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিনই বলে দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার যারা পাবেন তারা অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, কিন্তু তাদের কিন্তু বৈধতা যাচাই করা হবে, অর্থাৎ তারা সত্যি এদেশের নাগরিক কিনা সেটা। এবং এটা যেটা বলা হয়েছিল যে অনেকেই এখন কিন্তু ট্রাইব্যুনালের আন্ডারে রয়েছেন, সেক্ষেত্রে তারা যদি পাবেন কিনা সেটা। সেক্ষেত্রেও আজকে কিন্তু অগ্নিমিত্রা পাল, যেটা নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী, তিনি আজকে একটা কথা স্পষ্ট করে দিয়েছেন যে ট্রাইব্যুনালে যারা আছেন এবং যারা হয়তো নাগরিকত্ব সিএ বা এনআরসির মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, বিশেষ করে সেই সম্প্রদায়ের কথা বলা হচ্ছে যে সম্প্রদায়ের কথা নিয়ে বরাবর চর্চা হয়েছে, মতুয়া সম্প্রদায় বা যারা একসময় পুরো উঠে এসেছিলেন, ওপার বাংলা থেকে এসেছিলেন, তাদেরকে সিএ এনআরসির ফর্ম ফিল আপ করেছেন, তারাই পাবেন। কিন্তু যাদের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে তারা কিন্তু পাবেন না। কিন্তু পয়লা জুন থেকে তারাই পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারাই পাবেন। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন কোনো সরকারি প্রকল্প বাতিল করা হবে না, কিন্তু সেই সরকারি প্রকল্প যেটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার সেটার নাম পরিবর্তন হয়ে পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার হবে। এবং সেখানে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ১,৫০০ নয় ৩,০০০ করে মহিলারা পাবেন, সেটাই পাবেন, কিন্তু তার জন্য পোর্টাল থাকবে এবং পোর্টালে নির্দিষ্ট তথ্য থাকবে। এবং জানি আমরা যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে, যেটা অর্থাৎ ডিবিটি যেটা বলা হচ্ছিল, সেইগুলো সমস্ত কিছু দেখে তারপরেই কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবে। এবং এটা একদমই বলা উচিত যে বলছেন যে ট্রাইব্যুনালের যাদের নাম এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছেন তারা এই মুহূর্তে পাবেন না, কিন্তু যখনই তাদের নাম আবার চলে আসবে, যদি দেখা যায় স্বচ্ছতার সঙ্গে চলে আসছে, তখন তারা পাবেন। আজকে সেটাই ঘোষণা করা হয়েছে। আমার সঙ্গে একটু থাকো, আমি তোমার কাছে আবারও আসছি, বেশ কয়েকটি বিষয় আরও জানবো। তবে আজকে মন্ত্রী কি বলেছেন আমি ভিসিআরকে বলবো একবার সেই অংশটুকু, মন্ত্রীর এই লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে সেই বিষয়টুকু একবার শোনা। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যাবে ৩,০০০ টাকা, আবার বাসে মহিলাদের ফ্রি সরকারি।
ভালো লাগছে। দিল্লিতে তো এটা অনেকদিন আগে থেকেই রুলসটা শুরু হয়েছে, এই মহিলাদের যেটা ফ্রি সরকারি বাসে, এটা আমাদের এখানেও ওয়েস্ট বেঙ্গলে এলো। ভালো লাগছে। আর অন্নপূর্ণা ভাণ্ডারের ওটা তো এখনো পর্যন্ত অ্যাপ্লি কিভাবে হবে বা কি হবে সেই বৃত্তান্ত তো এখনো কিছু জানি না, কিন্তু ওটা হলেও ভালো লাগবে। জুন মাস থেকে বাংলায় ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলো ছিল সেই সমস্ত ভাতা বন্ধ। জুন মাস থেকে রাজ্যে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়কমূলক প্রকল্প বন্ধ। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আজকে। আপনাদের সরকার আপনাদের সাথে আছে। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার নেতা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে সাক্ষী রেখে আপনাদের কাছে আমি ঘোষণা করে গেলাম। রাজ্যে পালা বদলের 10 দিনের মাথায় সপ্তম বেতন কমিশনের সায় শুভেন্দু অধিকারীর সরকারে। 45 দিনের মধ্যে রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের আশ্বাস দিয়ে ভোটে লড়েছিল বিজেপি, আর সেই মতো আশ্বাস পূরণ রাজ্যে পালা বদলের 10 দিনের মাথায় সপ্তম বেতন কমিশনে সায় শুভেন্দু অধিকারীর সরকারের। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি, এবং আজকের ক্যাবিনেটের যে বৈঠক সেখানেও একটা শিডিউল টাইম রয়েছে, তার একটা এজেন্ডা রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। এখন রিসেন্ট যেটা আমাদের দেখতে হবে, যেটা আপনাকে বললাম, অন্নপূর্ণার ভাণ্ডার, যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সরকারি বাসে বিনামূল্যে যাওয়া, সামনে বর্ষাকাল, সুতরাং ড্রেনেজ, গার্বেজ পরিষ্কার, বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে ডিফাঙ্ক্ট হয়ে রয়েছে, সমস্ত আগের সরকারের কাউন্সিলররা কাজ করছেন না, সুতরাং সেই কাজগুলো আমাদের তুলতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওইগুলো কাজগুলো তোলা, নোংরা পরিষ্কার, রাস্তা পরিষ্কার, স্ট্রিট লাইটিং, এইগুলো দেখা। সুতরাং যা যা ইস্যুজ আজকে হয়নি পরের ক্যাবিনেটে অবশ্যই। যেভাবে অন্নপূর্ণা ভান্ডার বা এসবের ক্ষেত্রে তারা অর্থ সংস্থান করেছেন, এক্ষেত্রেও সেই রাস্তাটা ছিল যে পুরোটা একবারে না দিতে পারলে অন্তত 4% দিয়ে কর্মচারীদের কাছে এই বার্তাটা দেওয়া যে হ্যাঁ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তবুও বলবো যে একটা অপশাসন দূর হয়েছে, একটা সরকারকে সময় দিতে হবে, আমরা সেটা দেওয়ার পক্ষপাতী। কিন্তু তার সাথে এটাও ঠিক যে কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি তাদের যদি পূর্বতন সরকারের মতোই দৃষ্টিভঙ্গি থেকে থাকে তাহলে কিন্তু আবার সেই একই অবস্থায় গিয়ে দাঁড়াবে। আমরা অন্তত তার জন্য তৈরি আছি। বেতন কমিশনের দাবিটা তারা আমাদের যেমন ছিল তাদের ক্ষেত্রেও তারা রেখেছেন, তারা বলেছেন 45 দিনের মধ্যে সেটাকে লাগু করবেন। আজকে থেকে সেটা 45 দিন নিশ্চয়ই কাউন্ট হবে। আশা করবো সেই সময়সীমার মধ্যেই তারা কাজটা করবেন। কিন্তু আমরা চাই যে কারেন্ট ডিএ এবং সুপ্রিম কোর্টের যে রায়, তার ফলে যে গ্রান্টি নেট খাতের কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা আছে সেটাকে ইমিডিয়েটলি মেটানোর জন্য সরকার উদ্যোগ নিই। এটা তো আমাদের পাওনা ছিল আগে আগে মানে যে দরকার ছিল, কিন্তু কোনো ভাবেই নেই এগুলো মানে এসে মানে এখন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন যে এসে আমাদেরকে এটা মানে আমাদের আর বলতে হয়নি, উনি যে রেখেছেন এই এখন কয়েকদিন মাত্র হলো
এটাতে আমরা খুব খুশি। মানে আমরা খুশি বললে শুধু হবে না, মানে মানে উনি আমরা আশা ভরসা রাখছি। ব্যাপারে তো আমরা যথেষ্ট খুশি। হ্যাঁ। অনেকদিন ধরে আমাদের তো কর্মচারীরা বঞ্চিত হচ্ছিল, সেটা তো হচ্ছিল। এবার আমরা নিঃসন্দেহে আমরা খুশি। বেতন কাঠামোটা এবার ঠিক হবে মনে হচ্ছে, আশা করা যেতে পারে। তো সবে গঠন হয়েছে, 14 দিন হয়েছে, আশা করছি হবে সব আরও ভালো কিছু সিদ্ধান্ত। ধন্যবাদ জানাই সরকারকে। অনেকদিন তো লড়াই হয়েছিল এটা, আশা করছি ভালো কিছু হবে, আমরা সবসময় মানে পজিটিভ আছি। তৃণমূল জমানায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে এবার কমিটি গঠন করল বিজেপি সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিটি গঠন করা হলো। সিনিয়র আইপিএস জয়রামানকে করা হলো কমিটির মেম্বার সেক্রেটারি। তদন্ত কমিটিকে সব তথ্য দিয়ে সাহায্য করবে সরকার, এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কমিটির সুপারিশ মেনে বিএনএস অনুযায়ী দ্রুত পদক্ষেপ করবে সরকার, এমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আরও একবার দীক্ষা, আমি জানতে চাইবো যে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, শুধু তাই নয়, কমিটি গঠন করা এবং অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিটি গঠন। আরও একটা গুরুত্বপূর্ণ ইনপুট, এক্ষেত্রে সিনিয়র আইপিএস জয়রামনকে এই কমিটির মেম্বার সেক্রেটারি করা হয়েছে। দীক্ষা, খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই বলেছিলেন এ রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলোর পার্টিকুলারলি 3টি দুর্নীতির কথা তিনি আগের দিন বলেছিলেন। সেটা হচ্ছে পুর নিয়োগ দুর্নীতি, শিক্ষক দুর্নীতি এবং যেটা বলা হয়েছিল আর একটা দুর্নীতির কথা, 3টে টোটাল দুর্নীতির কথা বলেছিলেন, সেটা হচ্ছে সমবায় ব্যাংকের দুর্নীতি। এই 3টি দুর্নীতির ক্ষেত্রে তিনি ইতিমধ্যেই যেটা বলেছিলেন যে কেন্দ্রীয় এজেন্সিকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে, তাদের অনুমোদন দেওয়া হচ্ছে, তারা যাতে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আজকে তিনি কমিটি তৈরি করলেন। প্রথম কমিটিটা হলো যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেটা একদম আমরা জানি যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিন্তু হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে পথে, মানে একদম ব্লক লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত এই দুর্নীতিটা হয়েছে। সেই জায়গায় তদন্ত কমিটির জন্য গঠন করেছেন। প্রথম কমিটিটা সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য করেছেন। সেখানে বিশ্বজিৎ বসু থাকবেন যার নেতৃত্বে, এবং জয়রামনকে, যিনি এডিজি আইজি নর্থ বেঙ্গল রিজিয়নের একমাত্র এখন অফিসার, এবং জয়রামনকে বলা হয় তিনি এমনই একজন অফিসার যিনি কখনো, যার গায়ে কখনো করাপশনের একটা দাগও কেউ লাগাতে পারেনি বা তিনি কখনো বেন্ড হননি, বা এমনকি অনেকবার তাকে গত সরকার বলা যেতে পারে বা যে কোনো সরকারের আমলেই তিনি কিন্তু রুলস বা রেগুলেশনের বাইরে গিয়ে একটা কাজও তাকে দিয়ে করানো যায়নি। এমন একজন দুধে আইপিএস অফিসারকে শুভেন্দু অধিকারী আজকে দায়িত্ব দিলেন। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এই কমিটির অন্যতম মুখ হিসেবে। ধন্যবাদ তোমাকে। আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের মিস্টার জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে ডকুমেন্ট তারা চাইবেন বিজেপি সহ পুরো সরকার সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশনগুলো দিতে শুরু করবে এবং আমরা সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে আমরা অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি পাওয়া নিয়ে জটিলতা। এখনও বিরোধী দলনেতার স্বীকৃতি বিধানসভা দেয়নি। তৃণমূলের 80 জন বিধায়কের সই করা দলের রেজলিউশন চাইছেন স্পিকার। রেজলিউশন জমা না দেওয়ায় বিরোধী দলনেতার স্বীকৃতি মিলছে না এখনো পর্যন্ত। অভিযোগ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এরপরে আরটিআই করলেন শোভনদেব, চিঠিও দেবেন তিনি স্পিকারকে। এই মুহূর্তের একটা বড় খবর আপনাদের সামনে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে এবার। ভোট প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। 15ই মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর হয়। সেই খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে। আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে বেশ কিছু ডিটেল রয়েছে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? হাইকোর্টে তিনি গিয়েছেন, আর কি জানা যাচ্ছে?
দেখো, নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানোর কথা বলেছিলেন। অমিত শাহ তাকে ঘিরেও বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এর বিরুদ্ধে বিধাননগরের সাইবার সেলে একটি অভিযোগ দায়ের করা হয়, এফআইআর দায়ের করা হয় তার বিরুদ্ধে। এই এফআইআর খারিজের দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল এই মামলার শুনানি হতে পারে। সেখানে এই এফআইআর যাতে খারিজ করা হয় তারই আবেদন জানানো হবে তার পক্ষ থেকে। শুভজিৎ। ধন্যবাদ শ্রাবন্তী।